বিভাগের অনিমেষ চৌধুরী স্যারকে আবার মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের পরবর্তী বক্তা দীপ্র মজুমদার। প্রাথমিক পরিচয়, তিনি অর্থনীতির ছাত্র, গবেষক এবং বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কান্দিরাজ কলেজে কর্মরত। তিনি শান্তিনিকেতনের পাঠভবন থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং স্নাতকোত্তর তিনি বিশ্বভারতী থেকেই কমপ্লিট করেন। তিনি স্নাতক স্তরে অর্থনীতি বিভাগে দ্বিতীয় এবং স্নাতকোত্তর স্তরে তিনি অর্থনীতি বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে দীপ্র মজুমদার তার এমফিল ডিগ্রি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এবং বর্তমানে তিনি সেই বিভাগেই গবেষণারত রয়েছেন। তবে আমরা দীপ্র মজুমদারের যে পরিচয়ের জন্য আজকে আমরা তাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বা যে বক্তব্যের জন্য তাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি সেটা হলো তার বিশেষ দিক রয়েছে তার একাডেমিক পারপাস ছাড়া, সেটি হচ্ছে তার নাট্যচর্চা। তিনি তার এই নাট্যচর্চার বিষয়টিকে এমনভাবে তুলে ধরেছেন যে তার সঙ্গে তার গবেষণার বিষয়টিকে একটু সম্পৃক্ত করে নিয়েছে। ফলে গবেষণা এবং অর্থনীতি দুটোকে মিলিয়ে তিনি তার একাডেমিক পারপাসটাকে কমপ্লিট করার চেষ্টা করছেন এবং তিনি প্রায় 2 দশক ধরে শান্তিনিকেতনের একটি নাট্য গোষ্ঠী রয়েছে, সাহিত্যিকা নাট্য গোষ্ঠী, তার একজন ঘনিষ্ঠ নাট্যকর্মী হিসেবেও তিনি তার পরিচিতি রেখেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নাট্য বিষয়, নাটক চর্চা সম্বন্ধে তার জ্ঞান এবং তার লেখালেখি তিনি করেছেন। ফলে আমি আর দেরি না করে স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং তার আগে আমাদের বিভাগের ছাত্রী, 4th সেমিস্টারের বিভাগের ছাত্রীকে অনুরোধ করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। দীপ্র মজুমদার স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের বিভাগের ছাত্রী 4th সেমিস্টারের সুনীলা এবং মৃত্তিকা। ধন্যবাদ। সময় নষ্ট না করে আমরা স্যারকে অনুরোধ করবো তার আলোচনা শুরু করবো। আচ্ছা, টেকনিক্যাল বিষয়ে ঠিক হওয়ার আগে আমি ধন্যবাদ দেব আমাদের সহকর্মী অনিমেষ বাবুকে আমার সম্পর্কে প্রচুর বাড়িয়ে অনেক কিছু বলার জন্য। ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাকে এবং এখানে আমার যে সহকর্মীরা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। ছেলেমেয়েরা উপস্থিত আছে, ছাত্রছাত্রীরা আছেন, ছাত্রছাত্রীরা, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এসছো, এটা খুব পরিচিত সেমিনারের বিষয় নয়, তো এইরকম একটা বিষয় নিয়ে আলোচনা শুনবার জন্য তোমরা যে এসছো এটা আমার সত্যি খুব ভালো লাগছে। সঞ্চয়নদা আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে, তার কারণ আমার যে বিষয়গুলো নিয়ে খুব ডিটেইলড বলার ছিল সেই বিষয়গুলো অলরেডি সঞ্চয়নদা ডিটেইলে বলে দিয়েছে। ফলে আমি সেই জায়গাগুলো যেখানগুলো সঞ্চয়নদা অলরেডি ইলাবোরেট করে দিয়েছে সেইগুলো আমি আর আলাদা করে ইলাবোরেট করব না। আমার বক্তব্যের মূল যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আজকে দাঁড়িয়ে বাদল সরকারকে আরেকবার ঘুরে দেখা, আরেকবার রিভিজিট করা, আরেকবার পুনর্পাঠ করা, একটু অন্যভাবে পুনর্পাঠ করা।
কেন? তার কারণ বাদল সরকারের থিয়েটার নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে, আরো হবে। আমি যেটা করতে চাই, প্রায় সমসাময়িক একজন কিছুদিন আগে, মানে বেশ খানিকটা আগে, আরেকজন একদমই সমসাময়িক, দুজন আরো নাট্য ব্যক্তিত্ব, একজন জার্মান এবং আরেকজন ব্রাজিলিয়ান, একজন বেটর ব্রেক্সট এবং আরেকজন অগস্ত বোয়ার, এদের দুজনকে পাশাপাশি রেখে বাদল সরকারকে আরেকবার পড়তে চাই। তার থেকে বাদল সরকার সম্পর্কে নতুন কোনো রিডিং বেরিয়ে আসে কিনা, থার্ড থিয়েটার সম্পর্কে নতুন কিছু পাই কিনা, নতুন করে ভাবতে পারি কিনা, এই সন্ধানটুকুর জন্যই এই পেপারটা তৈরি করা। এখন নতুন করে থার্ড থিয়েটার নিয়ে ইন্ট্রোডিউস করার কিছু নেই, তার কারণ সঞ্জয়দা অনেকখানি করে ফেলেছে। শুধু একটা জিনিস একটু বলে রাখি, যে বাদল সরকার নিজেকে তার পলিটিক্যাল পজিশন হিসেবে তিনি যেটাকে ব্যাখ্যা করতেন, সেটা হচ্ছে নন পার্টি লেফট। কেন নন পার্টি লেফট, কি বৃত্তান্ত, সেগুলোতে আমরা আসি, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। নন পার্টি এবং লেফট এই দুটো শব্দই খুব ইম্পর্টেন্ট। উনি কখনোই পার্টি লাইনের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু যখন উনি থার্ড থিয়েটারকে ডেভেলপ করছেন, যখন থার্ড থিয়েটার ফিলসফিকে ডেভেলপ করছেন, যখন থার্ড থিয়েটারকে ডেভেলপ করছেন, সেই সময় উনি অবশ্যই একটা বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে সেটা করছেন, কিন্তু পার্টির সঙ্গে বা সরাসরি পার্টি লাইনের সঙ্গে যুক্ত থেকে নয়। বাদল সরকার তার যৌবনে একটা সময় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং তারপরে পার্টি থেকে বেরিয়েও আসেন, বলা যায় বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, সেই প্রসঙ্গে পরে আসা যাবে। বাদল সরকারের নাট্য রচনা বিশেষ, মানে যে কারণে বাদল সরকার ভারতবর্ষে বেশি পপুলার, সেটা কিন্তু থার্ড থিয়েটারের নির্মাণের থেকেও ওনার নাট্য রচনার জন্য উনি বেশি পপুলার, এবং সেই রচনাগুলি মূলত প্রসেনিয়াম ফেজের রচনা। এই বিষয়ে খুব রিসেন্টলি তীর্থঙ্কর চন্দ্র আলোচনা করেছেন যে এর পিছনেও একটা রাজনৈতিক কারণ থাকতে পারে, যে কেন থার্ড থিয়েটারকে বরাবর আমাদের মেইন স্ট্রিম থিয়েটারের ডিসকোর্স থেকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে। সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু মূলত দুটো ফেজ আছে বাদল সরকারের নাট্যচর্চার। একটা হচ্ছে প্রোসেনিয়াম ফেজ, আরেকটা হচ্ছে থার্ড থিয়েটার ফেজ। প্রোসেনিয়াম ফেজেরও আবার দুটো ভাগ আছে, যে প্রথম দিকে উনি একদম লাইট কমেডিজ লিখছেন, লাইট কমেডিজ পড়ছেন, তারপরে উনি অনেক বেশি সিরিয়াস পলিটিক্যাল থিয়েটারের দিকে ঝুঁকছেন, সিরিয়াস পলিটিক্যাল থিয়েটার লিখছেন, সিরিয়াস পলিটিক্যাল টেক্সট লিখছেন এবং সেগুলোর থিয়েট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করছেন। এই শিফটটা কেন হচ্ছে? এই শিফটটা অনেক কারণে হচ্ছে। তার একটা আমি বললাম, ওনার মার্কসিজমের সঙ্গে সংযোগ এবং সেখান থেকে মানে পার্টির সঙ্গে সংযোগ, পার্টি থেকে বেরিয়ে আসা, কিন্তু একজন আনকম্প্রোমাইজিং মার্কসিস্ট হিসেবে সারা জীবন নিজেকে পরিচয় দেওয়া বা নিজের জীবন যাপন করা, সেইটা তো একটা জায়গা। এছাড়াও উনি যখন বিদেশে যাচ্ছেন, বিভিন্ন সমসাময়িক থিয়েটার পার্সোনালিটির সঙ্গে ইন্টারঅ্যাকশন হচ্ছে, তাদের থেকে নিচ্ছেন, আদান প্রদান হচ্ছে, যে আদান প্রদানের কথা অন্যভাবে সঞ্চয়নদাও বলছিলেন। বাদল সরকারের নাটকের মধ্যেও কিন্তু, থার্ড থিয়েটারের মধ্যেও কিন্তু এই আদান প্রদান কন্টিনিউয়াসলি ঘটেছে। আমরা দেখব যে উনি গ্রোটোস্কি থেকে ইনফ্লুয়েন্সড হচ্ছেন, জার্জি গ্রোটোস্কি পোলিশ একজন নাট্য ব্যক্তিত্ব, ওনার থেকে ইনফ্লুয়েন্সড হচ্ছেন। উনি ভীষণভাবে রিচার্ড শেখনারের থেকে ইনফ্লুয়েন্সড হচ্ছেন। ইভেন অগস্ত বোয়ালের ইনফ্লুয়েন্স ওনার উপর আছে, সেটা আমরা প্রমাণও করবো। সেটা ওনার লেখাতেও কি অংশে আসে, যে উনি অগস্ত বোয়াল থেকে ইনফ্লুয়েন্স ছিলেন। ফলে এই যে দু ধরনের নাট্যধারার বা দু ধরনের কালচারের একটা আদান প্রদান কিন্তু বাদল সরকারের কনস্ট্রাক্টের মধ্যেই রয়েছে, ওনার থার্ড থিয়েটার কনস্ট্রাক্টের মধ্যেই সেটা রয়েছে। আমি মূলত চারটে ভাগে আমার আলোচনাটা ভেঙেছি। প্রথমে আমি ফর্ম নিয়ে ডিসকাস করব, থার্ড থিয়েটারের ফর্ম। কারণ আমি আজকে প্রসেনিয়াম পার্টটাতে যাব না, প্রসেনিয়াম পার্টটা আলাদা করে আলোচনা করা যেতে পারে, কিন্তু আমাদের মূল ফোকাস আজকে থার্ড থিয়েটার, ফলে আমি থার্ড থিয়েটার ফেজটা নিয়েই বলবো। তো থার্ড থিয়েটারের ফর্ম, তার অ্যাক্টিং স্টাইল, তার ড্রামাটার্জি,
খুব ব্রিফলি আলোচনা করব, এবং ওয়ার্কশপস যেটা আমি খুবই কম আলোচনা করব, কারণ সঞ্জয় দা অলরেডি ওয়ার্কশপ নিয়ে এক্সটেন্সিভ আলোচনা করে দিয়েছেন। আমি শুধু কনক্লুশনটাতে আসবো। ফর্ম থেকে আমি যেখানে আসতে চাই যে নিউ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা শুধু ফর্ম থেকে আসা যায় না, ফর্ম থেকে শুরু করে আসলে বাকি সবগুলোকে ইনকর্পোরেট করেই আমি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটাকে দেখাতে চেষ্টা করব। স্টাইল অফ অ্যাক্টিং এবং ড্রামাটার্জি, এই দুটোর জায়গা থেকে আমি ব্রেকটের ইনফ্লুয়েন্স বা ব্রেককে পাশে রেখে বাদল সরকারকে কিভাবে দেখা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং ওয়ার্কশপ থেকে আমি যেখানে যেতে চাইবো সেটা হচ্ছে থিয়েটার অফ দি অপ্রেস, অর্থাৎ অগস্ত বল এর মেথোডোলজি, তার সঙ্গে বাদল সরকারের কি রিলেশন সেইটা নিয়ে আলোচনা করব। যেখানে আসলে অগস্ত বলের মেথোডোলজিটা আমি বলবো, কিন্তু খুব ছোট করে বলে রাখি যে অগস্ত বল যেখানে যাচ্ছেন তিনি ইনকমপ্লিট স্পেকটাকলে যাচ্ছেন। অর্থাৎ কিনা আমরা থিয়েটার বলতে কি বুঝি, একটা সম্পূর্ণ স্পেকটাকল, যেটার একটা শুরু আছে একটা শেষ আছে। যেভাবেই একটা শুরু আছে একটা শেষ আছে। নাটকের শুরুতে আমরা সবাই এসে বসছি, সেটা এইরকম স্পেসেই হোক, গোল করেই হোক, আমরা বসছি, নাটকটা দেখছি, চলে যাচ্ছি, নাটকটা শেষ হচ্ছে, আমরা চলে যাচ্ছি। অগস্ত বল নাটকটা ঠিক এইভাবে ভাবেনি, বা থিয়েটার পারফরমেন্সকে ঠিক এইভাবে ভাবেনি। উনি একটা প্রসেসের মতো ভেবেছিলেন, যেখানে দর্শকরা থিয়েটার স্পেকটাকলের মধ্যে ইনকর্পোরেটেড হবে এবং থিয়েটার স্পেকটাকলকে পরিবর্তন করে যাবে। একটা ইনকমপ্লিট ফর্ম অফ স্পেকটাকল উনি ভেবেছিলেন অগস্ত, এবং তার সঙ্গে বাদল সরকারের ওয়ার্কশপ মেথোডোলজি একটা খুব ক্লোজ কানেকশন আছে, যেটা আমরা দেখি। তো যদি আমরা ফর্মটাকে একটু ভেঙে দেখতে চাই, থার্ড থিয়েটারের ফর্মকে, থার্ড থিয়েটার কিভাবে প্রেজেন্টেড হচ্ছে সেটা সঞ্চয়দা বললেন, যে সবাই চারদিকে বসছে বা তিন দিকে বসছে, মাঝখানে থিয়েটার প্রেজেন্টেশন হচ্ছে। কিন্তু আরেকটু গভীরভাবে যদি আমরা দেখি থার্ড থিয়েটারের ফর্ম, এবং যেটা বাদল সরকারের লেখাতেও পাওয়া যায়, যে বাদল সরকার থার্ড থিয়েটারকে বলছে থিয়েটার অফ সিনথেসিস। সিনথেসিস ইন হোয়াট সেন্স? সিনথেসিস হচ্ছে ফার্স্ট থিয়েটার এবং সেকেন্ড থিয়েটার। ফার্স্ট থিয়েটার বলতে উনি মিন করছেন ইন্ডিজেনাস থিয়েটার, ভেষজ থিয়েটার, পালা গান, কবি গান, যাত্রা, এটসেট্রা এটসেট্রা। এইগুলোর সঙ্গে ওয়েস্টার্ন থিয়েটার, অর্থাৎ যেটা ইউরোপ থেকে আসছে, ইউরোপের ইনফ্লুয়েন্সে যে থিয়েটার তৈরি হচ্ছে, এই দুটোর একটা অ্যামালগামেশন, এই দুটোর একটা মেলবন্ধন। কিন্তু মেলবন্ধনটা কিভাবে হবে? মেলবন্ধনটা ওই বাদল সরকারের যেটা প্রাথমিক কথা, আমাকে পাবলিক স্পেসে নিয়ে যেতে হবে, আমার মানুষের কাছে পৌঁছতে হবে থিয়েটারকে নিয়ে। একটা স্ট্রাকচার ঘরের মধ্যে, প্রসেনিয়াম আর্চের মধ্যে, প্রসেনিয়াম সেটআপের মধ্যে আমি একটা থিয়েটার করছি, এটা নয়। আমি থিয়েটার নিয়ে মুভ করবো, আমি থিয়েটারকে নিয়ে পৌঁছে যাব মানুষের কাছে। এইটা বাদল সরকারের মুখ্য লক্ষ্য। ফলে উনি যেটা বলছেন যে আমি ফর্মটা দেব আমার দেশজ থিয়েটার, কিন্তু আমি কন্টেন্টটা নেব ইউরোপিয়ান থিয়েটার মোস্ট। তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো মানুষই কিন্তু, মানে এইভাবে আমি যদি প্লেস করি যে সব মানুষই ইজ আ প্রোডাক্ট অফ হিস্ট্রি। তার নিজের একটা ইতিহাস আছে, তার একটা পারিবারিক ইতিহাস আছে, তার একটা সামাজিক ইতিহাস আছে একজন মানুষের গড়ে ওঠার। ফলে এইখানে মনে হতে পারে যে বাদল সরকার কেন কন্টেন্ট ওয়াইজ প্রাচ্যের কন্টেন্টকে নিচ্ছেন না, বা ইন্ডিজিনাস কন্টেন্টকে নিচ্ছেন না, কেন উনি ফর্মটাকে শুধু নিচ্ছেন, বরং অনেক বেশি চাইছেন ইউরোপিয়ান থিয়েটারের কন্টেন্টকে নিয়ে। তার কারণ হচ্ছে, এই কোডটা পড়লে খুব ভালো বোঝা যায়। এখানে বাদল সরকার পরিষ্কার বলছে যে ইন্ডিজিনাস থিয়েটারের কন্টেন্ট হচ্ছে স্ট্যাগনেন্ট এন্ড স্টেরাইল, ঠিক আছে? ফলে কিন্তু ফর্মটা অনেক ফ্লেক্সিবল, যে ফর্মটাকে নিয়ে আমি পাবলিক স্পেসে মুভ করতে পারি, পাবলিক স্পেসে যেতে পারি, মানুষের কাছে পৌঁছতে পারি। কিন্তু আমার ইউরোপিয়ান থিয়েটারের কন্টেন্ট হচ্ছে ইরাইডেন্ট, অনেক অ্যাডভান্সড একটা
কন্টেন্ট। এখন এইটা হ্যাঁ ঠিক যেটা মনোযোগ কিন্তু আলোচনা করছে যে এটার মধ্যে একটা ওরিয়েন্টালিস্ট ছাপ রয়ে যাচ্ছে বাংলা সরকারের মধ্যে, as if the west, the developed west is emancipating the east ইত্যাদি। কিন্তু তার বাইরে কি বাদল সরকারের মূল ফিলসফিটা ছিল যে আমি পাবলিকের সঙ্গে এনগেজ করব, আমি এমন মাসের সঙ্গে এনগেজ করব যারা এক্সপ্লয়েটেড, অপ্রেসড, যাদের একটা নিজের কন্ডিশন থেকে, নিজের সার্কামস্টান্সেস থেকে ইমানসিপেশন দরকার, মুক্তির প্রয়োজন আছে। ফলে এই মুক্তির পথ বা এই মুক্তির পথ দেখাবে ঠিক নয়, এই মুক্তির কথা তাদেরকে জানাতে পারে, এই মুক্তিটা কিভাবে আসতে পারে সেই একটা এক্সপ্লোরেশনের রাস্তা হয়তো থার্ড থিয়েটার তৈরি করে দেবে। ফলে বাদল সরকারের মুখ্য উদ্দেশ্য কিন্তু নাট্যভাষ্যের মধ্যে দিয়ে, থিয়েটারের মধ্যে দিয়ে ক্রিটিক্যাল কনসিয়াসনেস জাগিয়ে তোলা। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, ক্রিটিক্যাল কনসিয়াসনেস জাগিয়ে তোলা। এবং উনি কি ফর্ম নিচ্ছেন? উনি যে ফর্মটা নিচ্ছেন সেটা হচ্ছে অঙ্গন মঞ্চ। উনি দুরকম মঞ্চ বলছেন, অঙ্গন মঞ্চ এবং মুক্ত মঞ্চ। তো আমি আপাতত সমার্থক হিসেবে ব্যবহার করি, যদিও সমার্থক নয়। অঙ্গন মঞ্চ মানে হচ্ছে একটা ঘরের মধ্যে যখন পারফরমেন্স হচ্ছে, 3 দিকে দর্শক বসছে, আর মুক্ত মঞ্চ হচ্ছে খোলা মাঠে আমি যেখানে যাচ্ছি। এই দুটো ক্যাটাগরিতে এই দুটো ক্যাটাগরি উনি ইউজ করছেন। কিন্তু অঙ্গন মঞ্চ বলতে আমি যেটা এখানে মিন করতে চাইছি যে অঙ্গন মঞ্চ এমন একটা জায়গা যেখানে দর্শক এবং অ্যাক্টর এই ডিভিশনটা কমে আসছে, ভেঙে যাচ্ছে বলবো না এখনো, কিন্তু কমে আসছে। প্রসেনিয়াম সেটাতে কি হয় যে স্টেজে আমি অভিনয় করছি অ্যাজ অ্যান অ্যাক্টর, দর্শকরা ওদিক থেকে দেখছে এবং অভিনেতা কিন্তু দর্শককে দেখতে পাচ্ছে। তার কারণ হচ্ছে যে দর্শকরা অন্ধকারে থাকে, অ্যাজ ইফ একটা অন্ধকারের চতুর্থ দেওয়াল আমার সামনে রয়েছে, ফোর্থ ওয়াল অফ ডার্কনেস, যেটার মধ্যে দিয়ে যেটা আসলে অভিনেতাকে দর্শকের থেকে সেপারেট করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে পার্সপেক্টিভের কথা সঞ্চয়দা আগে বলেছে যে একমুখী একটা দৃষ্টিভঙ্গি প্রসিডিয়াম থিয়েটারের ক্ষেত্রে তৈরি হয়। অঙ্গন মঞ্চ সেখান থেকে বেরিয়ে আসে। অঙ্গন মঞ্চ কি করছে? অঙ্গন মঞ্চ একটা সেম প্লেন দিচ্ছে অ্যাক্টরকে এবং অডিয়েন্স, তার সঙ্গে সঙ্গে সেম ইলুমিনেশনও দিচ্ছে, অর্থাৎ একই আলোর তলায় একই প্লেনে অভিনেতা এবং দর্শক বসে আছে এবং সেইখানেই থিয়েটার হচ্ছে। ফলে এই ফোর্থ ওয়ালটাকে ভেঙে দেওয়া, ফোর্থ ওয়াল অফ ডার্কনেসকে ভেঙে দেওয়া, এইটা দর্শককে অনেক কাছে নিয়ে এলো। এবং কাছে নিয়ে এসে কি করলো? কাছে নিয়ে এসে যেটা চেষ্টা করলো তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে চেষ্টা করলো। কিভাবে পার্টিসিপেট মানে আমি মানে নাট্যভাষ্যে যোগদান করছি না, সরাসরি নাট্যভাষ্যে যোগদান করছি না, কিন্তু একজন অভিনেতা আর একজন দর্শক এদের মধ্যে একটা ডাইরেক্ট কমিউনিকেশন রয়েছে, যেখানে দর্শকের অভিব্যক্তি আমি দেখতে পাচ্ছি অভিনেতা হিসেবে, এবং অভিনেতা হিসেবে আমি দর্শকের চোখে চোখ রেখে কথা বলতে পারছি। ফলে দর্শক আমার কাছে আর অ্যানোনিমাস মাস নয়, দর্শকের একটা মুখ আছে, আমি দেখতে পাচ্ছি, তার অভিব্যক্তি আমি বুঝতে পারছি, সরাসরি আমি তার সঙ্গে কথা বলতে পারছি। এই জায়গা থেকে অ্যাক্টিভেশন এবং ডাইরেক্ট কমিউনিকেশন। ফলে অঙ্গন মঞ্চ ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে। তাছাড়া অঙ্গন মঞ্চের যে সেটআপ, এটার জন্য খুব একটা অর্থের প্রয়োজন এইরকম একটা থিয়েটার করবার জন্য। তার কারণ ধরুন এই জায়গাটাতে একটা থিয়েটার হয়ে যেতে পারে সবার সামনে, 3 দিকে দর্শক বসিয়ে বা 4 দিকে দর্শক বসিয়ে একটা থিয়েটার হয়ে যেতে পারে। ফলে এটার জন্য খুব খরচ খরচার প্রয়োজন নেই। প্রসেনিয়ামে যেটা প্রয়োজন, দেখেন আমাকে আলোর ব্যবস্থা করতে হয়, একটা প্রসেনিয়াম হলের সেল ভাড়াই প্রচুর, ফলে এটা যথেষ্ট খরচ সাপেক্ষ হয়ে যায়। এবং এই যে প্রসেনিয়ামের সঙ্গে ইলিউসিভ এস্থেটিক্স এর এই জায়গাটা সঞ্চালন আরো বেটার বলতে পারবেন যে প্রসেনিয়ামের সঙ্গে ইলিউসিভ এস্থেটিক্স এর একটা খুব গভীর সম্পর্ক আছে, এবং এই ইলিউসিভ এস্থেটিক্সকেই বাদল সরকার বর্জন করছে। সমস্ত রকম প্রসেনিয়ামের সফিস্টিকেশন, ইলিউশন,
আরবান সফিস্টিকেশন, এই সমস্ত কিছুকে বাদল সরকার বর্জন করে নাটককে টেনে নামিয়ে আনছেন, এভাবে যদি বলি দর্শকের দরবারে একদম সরাসরি। ফলে অঙ্গন মঞ্চ যে পসিবিলিটিটা ওপেন করছে আমাদের সামনে, সেটা হচ্ছে একটা ফ্লেক্সিবল, ফিজিবল এবং পোর্টেবল থিয়েটার, নমনীয়, বহনীয় এবং সুলভ থিয়েটার। এবং লিটারালি এই থিয়েটারটা ফ্রি থিয়েটার। বাদল সরকার অনেক সময় থার্ড থিয়েটারকে রেফার করছেন ফ্রি থিয়েটার। ফ্রি কি অর্থে? দু অর্থে। এক হচ্ছে সত্যি এর কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ হলে যেমন আমাকে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, এখানে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হচ্ছে না, যে কেউ এসে দেখতে পারো। তারপর যদি তোমার কিছু মনে হয় অনুদান দেওয়ার কথা, অনুদান দিচ্ছ, ভলান্টারি ডোনেশন। টাকা যেহেতু বাদল সরকার থিয়েটারের খরচকে কমিয়ে এনেছে, ফলে এই ভলান্টারি ডোনেশনই যথেষ্ট প্রোডাকশন কস্টকে তুলে নেওয়ার জন্য। এটা আরেক অর্থে। কি অর্থে? সেটা হচ্ছে যখনই বাদল সরকার বলছেন যখনই আমি টিকিট কেটে থিয়েটার দেখতে আসবো, তখনই আমার একটা বিশেষ সাবজেক্টিভিটি তৈরি হবে, যে সাবজেক্টিভিটিটা হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড সাবজেক্টিভিটি। আমি দর্শক হিসেবে যখন টিকিট কেটে হলে ঢুকছি, আমি ক্রেতা হয়ে যাচ্ছি, বায়ার। আমার বিষয়ী সত্তাটা ক্রেতা হয়ে উঠছে, আর যে অভিনয় করছে, যারা থিয়েটার তৈরি করছে, তার বিষয়ী সত্তা বিক্রেতা হয়ে যাচ্ছে, সেলার। ফলে দুটো মানুষের ইন্টারাকশন কিন্তু সেখানে হচ্ছে। বাদল সরকার বলবে যে সেখানে ইন্টারঅ্যাক্ট করছে দুটো বিষয়ী সত্তা, ক্রেতা বিক্রেতা। যে বিষয়ী সত্তা দুটি কমপ্লিটলি মার্কেট ওরিয়েন্টেড, বাদল সরকার সেটাকে বর্জন করছে। বাদল সরকার বলছে যে থার্ড থিয়েটারের ক্ষেত্রটা মানুষে মানুষে সংযোগ স্থাপনে একটা জায়গা। এইটা ওনার ফিলসফির মধ্যেই আছে। সঞ্জয়দা অলরেডি বলেছে যে থার্ড থিয়েটারের ফিলসফি মানুষে মানুষের সংযোগ, হিউম্যান বিং এর সংযোগ। ফলে এইটা কিন্তু উনি তার ফর্মের মধ্যে, এই যে ওনার যে পলিটিক্যাল ফিলসফি অফ থার্ড থিয়েটার, সেটা কিন্তু ওনার ফর্মের কনস্ট্রাক্টের মধ্যেই এসে যাচ্ছে। ফলে দ্য পলিটিক্যাল ইজ এমবেডেড উইদিন দ্য ফর্ম অফ থার্ড থিয়েটার। ফলে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজকে আমি আলাদা করে ফর্ম থেকে বাদ দিয়ে, বা ফর্মটাকে একদম সেগ্রিগেট করে তার সঙ্গে পলিটিক্সকে অ্যাড না করে আমি কিন্তু থার্ড থিয়েটারকে ভাবতেই পারবো। ফর্ম, থার্ড থিয়েটারের ফর্ম এবং তার পলিটিক্স, তার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, তার ভাষ্য, এই দুটো মিলেমিশে একাকার হয়েছে। ওকে, সো এইবারে একটু দেখে নিই বাদল সরকার প্রসেনিয়াম থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আর কি কি করলেন। এক, তিনি স্টাইল অফ অ্যাক্টিং কে চেঞ্জ করলেন। উনি বললেন স্টাইল অফ অ্যাক্টিংটা আমরা এনঅ্যাক্টমেন্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে স্টেট অফ বিইং এ নিয়ে যাব। এখন এনঅ্যাক্টমেন্ট মানে, এনঅ্যাক্টমেন্টকে উনি ডিফাইন করছেন অ্যাজ দ্য ক্লাসিক্যাল অ্যাক্টিং স্টাইল। অর্থাৎ যদি একটু ভেঙে দেখি, উনি খুব ভেঙে বলেননি বিষয়টাকে, এইটুকুই বলেছেন, কিন্তু যদি একটু ভেঙে দেখা যায়, একটু ব্যাখ্যা করা যায়, তাহলে উনি ক্লাসিক্যাল অ্যাক্টিং স্টাইল বলতে যেটাকে মিন করছেন, সেটা আসলে অ্যারিস্টটলিয়ান স্টাইল অফ অ্যাক্টিং। বা এইভাবে যদি বলি যে যে অভিনয় শৈলী অ্যারিস্টটলিয়ান পোয়েটিক্সের উপর ভিত্তি করে তৈরি হয়, সেইটাকে উনি ক্লাসিক্যাল অ্যাক্টিং স্টাইল বলছেন। তার কারণ এনঅ্যাক্টমেন্টকে ব্যাখ্যা করতে গিয়ে বাদল সরকার বলবেন যে সেখানে সেন্ট্রাল ক্যারেক্টার, প্রোটাগনিস্টের সঙ্গে দর্শকের একটা আত্মিক সংযোগ স্থাপন, এমপ্যাথি তৈরি হয়। কিন্তু উনি এই এনঅ্যাক্টমেন্টকে বাতিল করছেন। উনি বলছেন আমরা স্টেট অফ বিইং এ যাব। স্টেট অফ বিইং কি? স্টেট অফ বিইং হচ্ছে একটা ফিজিক্যাল ইমোশনাল কন্ডিশন অফ দ্য থার্ড থিয়েটার প্র্যাকটিশনার্স, যেটা অভিনেতাদেরকে বা প্র্যাকটিশনারদেরকে হেল্প করছে যে পলিটিক্যালটাকে উচ্চারণ।
এখন এই স্টেট অফ বিং অ্যাক্টিং স্টাইলের সঙ্গে ওয়ার্কশপের একটা ওতপ্রোত কানেকশন আছে, সেটা আমরা আলোচনা করব ওয়ার্কশপ আলোচনা করব। কারণ ওয়ার্কশপ আলোচনা করতে গেলেই দেখব যে আসলে এই স্টেট অফ বিং এ একজন পার্টিসিপেন্ট যেতেই পারবে না যতক্ষণ না সে ওয়ার্কশপ এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। কীর্তি জৈন একটা ভলিউম এডিট করেছিলেন বাদল সরকার নিয়ে, 2016 সালে প্রকাশিত। সেখানে সঞ্চয় ঘোষের একটা ইন্টারভিউ আছে। তো সঞ্চয়টা বলছেন ওই ইন্টারভিউতে যে থার্ড থিয়েটারের পারফরম্যান্স গুলো হচ্ছে ওয়ার্কশপের মেমোরির শেয়ার। এবং ওয়ার্কশপ আসলে কি তৈরি করে? ওয়ার্কশপ একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করছে, যেটা আমরা একটু আগে শুনছিলাম। ওয়ার্কশপ একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করছে, একটা শেয়ার্ড মেমোরি জেনারেট করছে, একটা কালেকটিভ মেমোরি জেনারেট করছে, যেখান থেকে যে মেমোরিগুলো আসলে একটা টেক্সটের মধ্যে দিয়ে উঠে আসে। ফলে বাদল সরকারের এই বিষয়ে সঞ্চয়নদার সঙ্গে সম্পূর্ণ একমত। বাদল সরকারের টেক্সট যদি জাস্ট রিড করে সেটাকে অভিনয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটা কখনোই একটা সাকসেসফুল থিয়েটার হতে পারে না। তার কারণ বাদল সরকারের টেক্সট is very much dependent on workshops. ফলে ওয়ার্কশপ এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে, ওই কালেকটিভ মেমোরির এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে না গেলে, ওই শেয়ার্ড স্পেসটা না থাকলে আসলে থার্ড থিয়েটারের টেক্সটের কোনো জায়গা তৈরি হয় না। ফলে স্টেট অফ বিং, এই যে অভিনয়ের ধরন, এটা আসলে কি করে? এটা এই শেয়ার্ড মেমোরিটাকে ফিরিয়ে আনে স্পেক্টাকেল পারফরম্যান্স। ওয়ার্কশপের শেয়ার্ড মেমোরিটাকে পারফরম্যান্সে ফিরিয়ে আনে এবং একটা, যেটা বাদল সরকারের লক্ষ্য, যে একটা থিয়েট্রিক্যাল ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা লিডস টু আ সোশ্যাল ক্রিটিক। ফলে স্টেট অফ বিং, ওয়ার্কশপ, ফর্ম এবং পলিটিক্স, এই পুরোটা একসাথে গাঁথা হয়ে যাচ্ছে। এবার আসি ড্রামাটার্জি। বাদল সরকারের ড্রামাটার্জি নিয়ে আমার চোখে পড়া বেস্ট কাজ হচ্ছে তীর্থঙ্কর চন্দ্র 2024 সালের অনুষ্টুপে শারদীয় সংখ্যায় প্রকাশিত একটি লেখা, বাদল সরকারের শিক্ষাসত্র। সেই লেখায় তীর্থঙ্কর চন্দ্র যে জায়গাগুলিকে হাইলাইট করছে, সেইটাতে আসার আগে বাদল সরকার নিজে কি বলছেন সেটা একবার দেখে। বাদল সরকার তার ড্রামাটার্জি নিয়ে কিন্তু খুব বেশি কথা বলছেন না, শুধু একটা জিনিস বলছেন, একটা শব্দ বারবার ব্যবহার করছেন, প্রোটোটাইপিং। অর্থাৎ বাদল সরকারের চরিত্রগুলি কেউ পূর্ণ চরিত্র নয়, সেগুলি প্রোটোটাইপ। তার কারণ এইখানেও কিন্তু ওই কোলাজের নেচারটা রয়ে যাচ্ছে, বহু কিছু একসঙ্গে ঢুকে আসছে। মানে একটা চরিত্র, সম্পূর্ণ একটা চরিত্র নির্মাণ করতে গেলে একটা যতটা সময় তাকে দিতে হবে, সেই সময়টা বাদল সরকার দিচ্ছেন না, ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন না। বাদল সরকার অনেক ইনফরমেশন, অনেক ঘটনাকে পাশাপাশি সাজিয়ে একটা কোলাজ তৈরি করছেন, এবং এই কোলাজের মধ্যে যে চরিত্রগুলোকে উনি পোর্ট্রে করছেন সেগুলো আসলে প্রোটোটাইপস, এক একটা টাইপ। এখন আবার আমি চলে আসি অ্যারিস্টটলিয়ান এমপ্যাথিতে। অ্যারিস্টটলিয়ান এমপ্যাথি কার সঙ্গে তৈরি হয়? অ্যারিস্টটলিয়ান এমপ্যাথি তৈরি হয় বা এমপ্যাথেটিক কানেকশন দর্শক কখন ফিল করে? স্টেজে যে হিরো তার সঙ্গে। বল বলবেন যে দর্শক, অবশ্য বল বলবেন দর্শক তার ভাবনা এবং অ্যাক্ট করার ক্ষমতা দুটোই যেন হিরোর হাতে তুলে দিচ্ছে এবং হিরোর ডেস্টিনির উপর দুলছে। তো এখন এইটা কখন তৈরি হবে? একটা ক্যারেক্টার। কিন্তু বাদল সরকার তো ক্যারেক্টারে নেই, বাদল সরকার তো প্রোটোটাইপ। ফলে প্রথমে ওই পার্টটাকে কিন্তু বাদল সরকার নালিফাই করে দিচ্ছে যে আমার কমপ্লিট পুরো চরিত্র নয়, আমি তার সঙ্গে একাত্ম হতেই পারবো না, আমি তার ডেস্টিনির উপর ঝুলতেই পারবো না, তাই এটা তো প্রোটোটাইপ, ক্যারেক্টার। ফলে ওই পসিবিলিটিটাকে আমি প্রথমেই নালিফাই করছি। এছাড়াও তীর্থঙ্কর চন্দ্র যেখানে ফোকাস করছেন, এছাড়াও তীর্থবাবু যেখানে ফোকাস করছে, সেটা
সেটা এই কোনটা থেকে খুব সুন্দর বোঝা যায়। কোনটা কি বলছে? বাদল সরকারের গল্প বলার ভঙ্গিটি একেবারে স্বতন্ত্র, বেশিরভাগ ক্ষেত্রে টানা নয়, কাহিনী ভেঙে যায় কিছুক্ষণ পর পর, কোলাস। কিন্তু সেই বিচ্ছিন্নকরণে এতটা দূরবর্তী নয় যে পাঠক বা দর্শক সেটা মেলাতে পারেন না। পাঠক দর্শকের এক ধরনের সক্রিয় যোগ, অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাদেরকে সঙ্গে ধরে রাখে। পাঠক দর্শককে প্রতি মুহূর্তে সজাগ রেখে এক ধরনের বিচারকের আসনে বসিয়ে পরিবেশিত হয় নাটকের আখ্যান। তারপরে এই যে প্রোটোটাইপিং, স্মল সেন্টেন্সেস কিছু কিছু সময় সাংঘাতিক রকম কাব্যময় থাকে। আমার এক্সাম্পল দেওয়ার সময় নেই, নইলে আমি কিছু কিছু জায়গায় রিড আউট করে দেখাতে পারতাম বাদল সরকার প্রয়োজনে কতটা কাব্যময় হয়ে পড়ছে লিখতে গিয়ে। কোরাসের সংলাপে আমি যদি দেখি একটি হত্যার নাট্যলীলা, তীর্থঙ্কর চন্দ্রোপাধ্যায় থেকে কোট করছেন, একটি হত্যার নাট্যলীলায় ওই একটা লম্বা কোরাসের সংলাপ, মানে মনে হয় কবিতা চলছে। এই যে কাব্যময়তার ব্যবহার, ছোট বাক্যের ব্যবহার, প্রোটোটাইপ, এই সমস্তটা আসলে দর্শককে এমপ্যাথিক যোগ থেকে, অ্যাক্টরের সঙ্গে এমপ্যাথিক কানেকশন থেকে বিরত রাখে, দর্শককে এক ধরনের বিচ্ছিন্নতায় নিয়ে যায়। কিন্তু আবারও এইখানটা পড়া দরকার, সেই বিচ্ছিন্নতা এতটাও দূরবর্তী নয়, তার মানে দর্শককে সবসময় সজাগ রাখার জন্য যতটা ডিস্টেন্সিং প্রয়োজন, যতটা বিচ্ছিন্নতা প্রয়োজন, ততটা বিচ্ছিন্ন কিন্তু বাদল সরকার করছে। ফলে আবারও আমি কিন্তু অ্যারিস্টটলিয়ান পোয়েটিক্সের একটা ক্রিটিক হিসেবে বাদল সরকারকে রাখতে পারি। ফলে ড্রামাটার্জি এবং স্টেট অফ বিং, এই দুটোকে একসঙ্গে নিলে, এখন অবশ্যই এই দুটো নিয়ে যখন আমি আলোচনা করছি, ড্রামাটার্জি এবং স্টেট অফ বিং, আমি অবভিয়াসলি ইন দ্য ডোমেইন অফ স্পেকটাকল আলোচনা করছি, অর্থাৎ পারফরম্যান্সের ডোমেইনে আলোচনা করছি। ফলে এই দুটোর সঙ্গে খুব সিমিলারিটি আছে। এই দুটোকে নিয়ে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে খুব সিমিলারিটি পাই আমরা বার্টোল্ট ব্রেখটের এপিক থিয়েটারের সঙ্গে। এপিক থিয়েটার কি করতে চায়? এপিক থিয়েটার একটা ন্যারেটিভ তৈরি করতে চায়, একটা সোশ্যাল ক্রিটিক তৈরি করতে চায়, এবং সেই জন্য ব্রেক যেটা ব্যবহার করে অ্যাক্টিং স্টাইল হিসেবে জেস্টাস, এবং জেস্টাস যেটাতে ফলো করে সেটা হচ্ছে এলিয়েনেশন টেকনিক। জেস্টাস কি? জেস্টাস হচ্ছে জেস্টার। ব্রেক বলছে জেস্টার উইথ আ সোশ্যাল কমেন্ট্রি। ব্রেকেরই এক্সাম্পল যে একজন সৈনিক স্টেজে দাঁড়িয়ে স্যালুট করছে, এটা একটা জেস্টার, কিন্তু স্টেজের উপর প্রচুর মৃতদেহ পড়ে রয়েছে, একজন সৈনিক তার মধ্যে দাঁড়িয়ে স্যালুট করছে, এটা জেস্টাস। দেখেন এখানে একটা সোশ্যাল কমেন্ট্রি রয়েছে, এর মধ্যে একটা সোশ্যাল কমেন্ট্রি রয়েছে, এবং এই সোশ্যাল কমেন্ট্রিটা আসলে দর্শককে বিচ্ছিন্ন করে, এলিয়েনেট করে ফ্রম দ্য স্টোরি লাইন, দর্শককে ক্রিটিক্যালি এনগেজ করে উইথ দ্য থিয়েটার, দর্শককে ক্রিটিক্যালি ভাবতে শেখায়। গ্রেট ক্লাসিক্যাল থিয়েটার থেকে সরে এসে যে সায়েন্টিফিক থিয়েটার তৈরি করছেন, ওনার কথায় সায়েন্টিফিক থিয়েটার, এপিক থিয়েটার, সেইটা যে ন্যারেটিভটা তৈরি করছে, সেই ন্যারেটিভটা হলো একটা ক্রিটিক্যাল ন্যারেটিভ। ব্রেক ভিউয়ারশিপকে এমপ্যাথি থেকে তুলে নিয়ে গিয়ে ফেলছে ক্রিটিক্যালিটি, ক্রিটিক্যাল ভিউয়ারশিপ, সমালোচনামূলক সংযোগের মধ্যে ফেলছে। খুব সুন্দরভাবে ব্রেকের ক্রাক্স, ব্রেকের বাইপিক থিয়েটারের ক্রাক্সকে ব্যাখ্যা করেছেন আলথুজার। একদম শেষ কোটটা পড়লে খুব সুন্দর বোঝা যায়। Brecht hoped to create a new relation between the audience and the play performed, a critical and active relation. He wanted to break the classical forms of identification, that is to say empathy, where the audience hands on the destiny of the hero and all its emotional energy is concentrated on theatrical catharsis. He wanted to set the spectator, an actor, who would complete the unfinished play, but in the real life. Basically, এটাই ব্রেক চাইছে, এবং খুব ভালো করে লক্ষ্য করে দেখা যাবে
যে এটাই কিন্তু বাদল সরকারের অবজেক্টিভ। পারফরমেন্সের জায়গা থেকে আমি যদি দেখি, স্পেকটাকেলের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তাহলে এটা কিন্তু বাদল সরকারের অবজেক্টিভ। ফলে এই দুই ভদ্রলোক, বাদল সরকার এবং বের্টোল্ড ব্রেখট, এরা দুজন ডিফারেন্ট রুটস নিচ্ছেন। একজন জেস্টাস ইউজ করছেন, এলিয়েনেশন এফেক্টে যাচ্ছেন, ক্রিটিক্যাল ভিউয়ারশিপে যাচ্ছেন। একজন ওয়ার্কশপের মধ্যে দিয়ে স্টেট অফ বিইং এ যাচ্ছেন, ড্রামাটার্জির মধ্যে একটা বদল আনছেন এবং সেইখান থেকে একটা ক্রিটিক্যাল কনসিয়াসনেসের জায়গায় যাচ্ছেন এবং থিয়েটারকে পাবলিক স্ফিয়ারে নিয়ে যাচ্ছেন। কিন্তু দুজনের অবজেক্টিভটা এক, দে টুক ডিফারেন্ট রুটস, কিন্তু সেই দুটো রাস্তায় কিন্তু মিট করছে ওই জায়গায়, ক্রিটিক্যাল কনসিয়াসনেস, ক্রিটিক্যাল ভিউয়ারশিপ, এই জায়গায় সোশ্যাল ক্রিটিক। এবং যে সোশ্যাল ক্রিটিকটা ফাইনালি ব্রেক সম্পর্কে তো দেখলাম আলথুজারের পর, বাদল সরকার নিজে বলছেন যে যারা এই র্যাডিক্যাল আইডিয়ার উপর অ্যাক্ট করতে পারবে তাদের কাছে আমি থিয়েটারকে পৌঁছতে চাই। তার মানে বাদল সরকার ওই একই কথা বলছেন যে আমি আমার দর্শকদেরকে অ্যাক্টর হিসেবে দেখতে চাইছি যারা রিয়েল লাইফে এই র্যাডিক্যাল আইডিয়াস গুলোকে নিয়ে যাবে এবং একটা সোশ্যাল ট্রান্সফরমেশনের দিকে যাবে। ফলে ক্রিটিক্যাল ভিউয়ারশিপ, সোশ্যাল ক্রিটিক এবং ট্রান্সফরমেশন, দুজনের অবজেক্টিভই কিন্তু এটা। ফলে যদি আমি স্পেকটাকেলের ফোকাস থেকে দেখি, পারফরম্যান্স, থিয়েটার পারফরম্যান্সের ফোকাস থেকে দেখি, তাহলে বাদল সরকারকে ভীষণভাবে ব্রেখটিয়ান লাগে। বাদল সরকারের নাটকের মধ্যে, থার্ড থিয়েটারের মধ্যে এক ধরনের এপিকনেস কাজ করে। এপিকনেস কেন বলছি? কারণ ব্রেখট তার থিয়েটারকে বলছেন এপিক থিয়েটার, সেই অর্থে আমি বলছি এপিকনেস কাজ করে থার্ড থিয়েটারে। এবার চলে আসি আমরা পরের পার্টটা, ওয়ার্কশপ। ওয়ার্কশপ নিয়ে সঞ্জয় দা প্রচুর আলোচনা করেছেন, আমি খুব বেশি আলোচনা করব না, ছোট্ট ছোট্ট দুটো কথা। একটা হচ্ছে ওয়ার্কশপকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে অ্যাজ আ মেথডোলজি অফ প্রিপেয়ারিং ফর আ থিয়েটার, আমি যে মেথডের মধ্যে দিয়ে একটা স্পেকটাকেলকে তৈরি করব, তার কারণ আমি এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে স্টেট অফ বিইং এ যাব, সেখান থেকে আমার রাজনৈতিক উচ্চারণটা তৈরি হবে, পারফরম্যান্স। ফলে একটা মেথড অফ প্রিপারেশন, যে মেথডটা অবশ্যই ডেমোক্রেটিক। তার কারণ আমার কনভেনশনাল থিয়েটারের ধারাটা, এই কোডটা আছে, এটা আপনারা একটু পড়ে দেখতে পারেন, সমীর বন্দ্যোপাধ্যায়ের একটা কথা। বেসিক্যালি কনভেনশনাল থিয়েটারের প্রিপারেশনের ধারাটা কি? একজন ডিরেক্টর থাকবে, সে একটা টেক্সটকে কনসিভ করবে নিজের মাথায় একটা পারফরম্যান্স জেনারেট করবে এবং তার দায়িত্ব হচ্ছে অভিনেতারা যেন তার ইমাজিনেশন অনুসারে অ্যাক্ট করে। তার মানে বেসিক্যালি গোটা থিয়েটার স্পেকটাকেলকে আমি রিডিউস করে দিতে পারছি ডিরেক্টরের মাইন্ডে, রাইট? তাহলে দিস ফলস ইনটু দ্য ট্র্যাপ অফ আইডিয়ালিজম, ভাববাদের ফাঁদে পড়ছে থিয়েটার কনভেনশনাল জায়গা। কিন্তু ওয়ার্কশপ মেথডোলজি যদি আমি ইউজ করি, যেখানে প্রত্যেক পার্টিসিপেন্ট তার ক্ষমতা অনুসারে একটা থিমকে নিয়ে কাজ করবে এবং তার কন্ট্রিবিউট করবে, যে কন্ট্রিবিউশনকে জুড়ে একজন প্রোডাকশন ডিজাইনার, আমি খুব সচেতন ভাবে এই ক্ষেত্রে ডিরেক্টর শব্দটা ব্যবহার করছি না, প্রোডাকশন ডিজাইনার তাদের কন্ট্রিবিউশন গুলোকে গেঁথে একটা পারফরম্যান্স তৈরি করবে। বাদল সরকারের লেখায় প্রচুর এরকম এক্সাম্পল আছে যেখানে কি বলছেন, যেমন গন্ডি সম্পর্কে, গন্ডি নাটকটির সঙ্গে অনেকেই পরিচিত আপনারা, গন্ডির পারফরম্যান্স সম্পর্কে বাদল সরকার বলছেন যে ওই ভাঙা বীজটা কি করে তৈরি হবে আমি জানতাম। আমার ফেথ ছিল ওয়ার্কশপের উপর, দলের ছেলেমেয়েরা একটা তৈরি করেছে ওয়ার্কশপের মধ্যে দিয়ে, আমি কিচ্ছু করি, আমি জানতামই, আমি ভাবিনি ওটা কিভাবে। ফলে প্রত্যেকে নিজের মতো করে কন্ট্রিবিউট করছে, অ্যাকর্ডিং টু देयर এবিলিটি কন্ট্রিবিউট করছে এবং একজন প্রোডাকশন ডিজাইনার সেটাকে বেঁধে একটা পারফরম্যান্স তৈরি করছে। এইটা হচ্ছে ওয়ার্কশপ অ্যাজ আ মেথডোলজি অফ প্রিপেয়ারিং ফর আ স্পেকটাকেল এবং কনভেনশনাল রিহার্সাল প্রসেস যেটাকে আমরা বলি, যেখানে একই জিনিস বারবার হচ্ছে এবং তৈরি হচ্ছে জিনিসটা, একটা স্পেকটাকেল তৈরি হচ্ছে। এই দুটোর মধ্যে একটা ডেফিনিট ডিফারেন্স করা যায় এবং এই ডিফারেন্সটা আসলে থিয়েটারের নলেজকে বদলে দেয়, থিয়েটারের এক্সপেরিয়েন্সকে তো বদলায়, নলেজটাকেও বদলে দেয়। যে নলেজটা আমরা প্রডিউস করছি থিয়েটারে, সেই নলেজটাকেই কমপ্লিটলি বদলে দেয়।
কনভেনশনালি থিয়েটার করছে ভাববাদের ভাবে, আইডিয়ালিজমের ভাবে। কিন্তু যখন আমি ওয়ার্কশপ মেথোডলজির মধ্যে দিয়ে যাচ্ছি, তখন যে থিয়েটারটা তৈরি হচ্ছে সেই থিয়েটারটাকে আমরা বলতে পারি ইটস আ প্র্যাকটিক্যাল ক্রিটিক্যাল থিয়েটার। তার কারণ পার্টিসিপেন্টরা প্র্যাকটিক্যালি অ্যাক্ট করছে এবং ক্রিটিক্যালি ভাবছে, তাকে বদলাচ্ছে, তার কগনিটিভ জায়গা থেকেও সে বদলাচ্ছে, আবার তার মেটেরিয়ালিটির জায়গা থেকেও সে বদলাচ্ছে, তার শরীর দিয়েও সে বদলাচ্ছে, এবং সেইখান থেকে একটা পারফরমেন্স তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই দুটো থিয়েটার কিন্তু একদম সম্পূর্ণ আলাদা আছে। ফলে ওয়ার্কশপকে এইভাবে একটা দেখা যায় যে প্রসেস অফ থিয়েটার প্রোডাকশন, সেই জায়গায়। আবার ওয়ার্কশপকে আমরা আলাদা ভাবেও দেখতে পাই, ওয়ার্কশপ ইন ইটসেলফ, যেখানে তার এন্ড প্রোডাক্ট থিয়েটার নয়, জাস্ট ওয়ার্কশপ। তারপর সেইখানে বাদল সরকারের অবজেক্টিভ হচ্ছে একটা ডায়ালজিক্যাল স্পেস তৈরি করা, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা, যেখানে মানুষের আদান প্রদান। খুব খেয়াল করে দেখা যায় যে সার্কুলারিটি নিয়ে সঞ্চয়তা কথা বলছিলেন, আদান প্রদান ওয়ার্কশপের মধ্যে মানবিক আদান প্রদানের কথা বলছিলেন, এবং তার থেকে একটা বৃহত্তর জীবন বোধে পৌঁছানোর কথা বলছিলেন, এবং ভায়া দ্য থিয়েটার ল্যাঙ্গুয়েজ। আমি থিয়েটার ল্যাঙ্গুয়েজকে কিন্তু ইউজ করে যাচ্ছি, আমি থিয়েটার ল্যাঙ্গুয়েজকে ইউজ করে এই একটা স্পেস তৈরি করছি, একটা পাবলিক স্পেস তৈরি করছি ইনফ্যাক্ট। তো সেইভাবে ওয়ার্কশপ ইন ইটসেলফও দেখা যায়, এবং বাদল সরকারের বিভিন্ন ইন্টারভিউ এবং লেখায় এটা পাওয়া যায় যে সেই স্মৃতি বাদল সরকার বলছেন যে আমার থিয়েটার করতে ভালো লাগছে, আমার ওয়ার্কশপ করতে ভালো লাগছে। ফলে উনি কোথাও এই রিপ্রেজেন্টেশন, মানে থিয়েটার, বাদল সরকার যদিও এই রিপ্রেজেন্টেটিভ থিয়েটার, যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছে, এই থিয়েটারের রিপ্রেজেন্টেশনের প্রসেসটাকে বদলে দিয়ে একটা ডায়ালজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, ওয়ার্কশপ প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা স্পেকটেকলটা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তাও কোথাও ওনার নিজেরও মনে হচ্ছে যে একটা সময়ের পর থিয়েটারটা রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে, একটা সময় পর থিয়েটারটা ডেড হয়ে যাচ্ছে, একটা সময় পর থিয়েটারটা রিপিটেশন অফ দ্য প্রিভিয়াস মেমোরিজ হয়ে যাচ্ছে। হয়তো বাদল সরকার আরো সক্রিয়ভাবে একটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চাইছেন, একটা প্রসেসের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন, যে প্রসেসটা আসলে থার্ড থিয়েটারের ফিলসফিকে ক্যারি করে। আরো যদি একটু আমরা এক্সটেন্ড করি বাদল সরকারের কথাকে, তাহলে হয়তো এটা বলা যায় যে বাদল সরকার একটা ইনকমপ্লিট স্পেকটাকেলের দিকে যেতে চাইছেন, যেমন গেছিলেন অগস্ত্য বল। তার অগস্ত্য বলের কাজটা কি ছিল? অগস্ত্য বলের প্রথম কাজটাই ছিল এইটা যে ওনার বক্তব্য থিয়েটার ছিল জনসাধারণের, পরে রুলিং ক্লাস ইনভেড করে দর্শকের থেকে, অ্যাক্টরের থেকে মাসকে আলাদা করে দিয়েছে। মানে বলের বেসিক বক্তব্যটাই ছিল যে আমি থিয়েটারের মিনস অফ প্রোডাকশন, বডি, লিবারেটেড বডি ফিরিয়ে দেব দর্শকের, এবং একটা ওয়ার্কশপ প্রসেসের মধ্যে দিয়ে, যে কারণে উনি স্পেকটেটরদেরকে, দর্শকদেরকে বলছেন স্পেক্ট অ্যাক্টরস। কি হচ্ছে ওনার থিয়েটারে? ওনার থিয়েটারে একটা প্রবলেম নিয়ে ডিসকাশন হচ্ছে, একটা প্রবলেম নিয়ে চলছে, তবে সেটাকে একটা জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর দর্শকদের বলা হচ্ছে আপনাদের কি মত? একজন একটা মত দিচ্ছে, তাকে বলা হচ্ছে আসুন আপনি এটাকে ট্রাই আউট করুন। হয়তো একটা কারখানায় লক আউট হয়েছে, ওয়ার্কাররা স্ট্রাগলে যাবে, মালিক শ্রেণী আটকাচ্ছে। একজন বললো বোম মেরে উড়িয়ে দাও কারখানাকে, বললো আসুন বোম মেরে উড়ান। সেইটা যখন রিহার্সড হলো, সেটা যখন তৈরি হলো, তখন দেখা গেল অনেক রিজেন্টমেন্ট আছে। তখন আরেকজন ওয়ার্কার হয়তো বলছে না আমার চাকরিটা তো তাহলে আর থাকবেই না, কারখানা খুললে তো তাও মাইনেটা আমি পেতে পারি, আমি খাওয়াবো। তখন ঠিক আছে আপনি আসুন, আপনারা ডিবেট করুন। মানে পুরোটাকে একটা প্রসেসে নিয়ে যাও, সবাই সলিউশন সাজেস্ট করছে, সব সলিউশন ট্রাইড আউট হচ্ছে, এবং এইটা একটা প্রসেস চলতে থাকছে, একটা ডায়ালেকটিক্যাল প্রসেস চলতে থাকছে। ইনকমপ্লিট স্পেকটেকল। বলের বেসিক জায়গাটা ছিল তিনি স্পেক্ট অ্যাক্টরদেরকে বা মাসকে তৈরি করতে চেয়েছিলেন বা প্রিপেয়ার করতে চেয়েছিলেন ফর রেভলিউশন, ফর আ রাডিক্যাল চেঞ্জ।
এবং সেই কারণে ওনার থিয়েটারকে উনি নিজেই বলছেন এগুলো থিয়েটার নয়, এগুলো রিহার্সালস অফ রেভলিউশন, অর্থাৎ বিপ্লবের মহড়া। উনি নিজের থিয়েটারকে বলছেন বিপ্লবের মহড়া। এখন যদি আমি একটু বাদল সরকারের ওয়ার্কশপ, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কশপ, মানে আমি যদি থিয়েটার মেকিং এর প্রসেসের বাইরে নিয়ে এসে ওয়ার্কশপকে দেখি, তাহলে কোথাও খুব সিমিলারিটি পাই এই অগস্ত বলের প্রসেসের সঙ্গে। হ্যাঁ, যদিও বাদল সরকারের ওয়ার্কশপ এক্সারসাইজেস ভীষণভাবে ইনফ্লুয়েন্স ফ্রম রিচার্ড শেকনার এবং জার্জি গ্রোটোস্কি, কিন্তু বাদল সরকার যেভাবে এই এক্সারসাইজ গুলোকে ব্যবহার করছে, যে পলিটিক্যাল কনভিকশন থেকে, পলিটিক্যাল জায়গা থেকে এই এক্সারসাইজ গুলোকে ইমপ্লিমেন্ট করছেন, এবং ওনার যে অবজেক্টিভ একটা পাবলিক স্ফিয়ারকে, একটা ডেমোক্রেটিক স্পেসকে তৈরি করা, যেখানে প্রত্যেকে প্র্যাকটিক্যালিও এনগেজড হবে, ক্রিটিক্যালিও এনগেজড হবে, এইরকম একটা স্পেস তৈরি করা থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ অফ থিয়েটার, সেইটা ওনাকে কোথাও ভীষণ অগস্ত বলের কাছাকাছি নিয়ে যান বলে আমার ধারণা। ফলে একটা যদি আমি স্পেকট্রাম নিই, যার একদিকে রয়েছে এপিক থিয়েটার এবং বের্টোল্ট ব্রেখট, অন্যদিকে রয়েছে থিয়েটার অগস্ত বল এবং থিয়েটার অফ দ্য অপ্রেসড, অর্থাৎ ওই দিকটাকে যদি আমি ধরে নিই কমপ্লিট স্পেকটাকল, এই দিকটাকে আমি যদি ধরে নিই ইনকমপ্লিট স্পেকটাকল, তাহলে আমার কোথাও মনে হয় বাদল সরকারের পজিশনটা ইন বিটুইন, এই দুজনের মাঝখানে বাদল সরকারের একটা অবস্থান রয়েছে। বাদল সরকারকে যদি স্পেকটাকলের দিক থেকে দেখতে হয়, ওনাকে অনেক বেশি ব্রেখটিয়ান মনে হয়, আর বাদল সরকারকে যদি আমি ওয়ার্কশপের দিক থেকে দেখি, যেটা ওনার খুব ইম্পর্টেন্ট একটা কন্ট্রিবিউশন ইন বেঙ্গল থিয়েটার, তাহলে ওনাকে আমার ভীষণ থিয়েটার অফ দি অপ্রেসড অর্থাৎ অগস্ত বোয়ালের কাছাকাছি মনে হয়। ফলে বাদল সরকার হয়তো এই দুজনের মাঝখানে রয়েছে। কিন্তু এটা একটা রিডিং, এই রিডিং এর বিপক্ষেও লজিক থাকবে, অবভিয়াসলি থাকবে, বাদল সরকার অন্যরকম পাঠও সম্ভব। তাই জন্য শেষ কোণটাতে এই প্রশ্নটা রেখেছি। একটা ছোট্ট লেখা লিখেছিলাম সাহিত্যিকা পত্রিকায়, তার শেষে এই প্রশ্নটা আমি রেখেছিলাম যে ব্রেস্টের নাট্যের মহাকাব্যিক ভাষ্য নির্মাণে সুনিপুণ, বল দেশে চলেন থিয়েটারের অজানা মোহনায়, নিপীড়িতে ঝোড়ো হাওয়ায় পাল তুলে। বাদল বাবু যেন এই দুই মহারথীর মাঝখানে বসে আছেন তার তিন দানের যন্ত্র নিয়ে, গান ধরবেন এবার নিপীড়িতের সুরে, সেই গানের তেহাই কি পড়বে মহাকাব্যের সময়? এই প্রশ্নটা থাক যে বাদল সরকারকে কিভাবে দেখতে পারে। তার মানে আসলে থার্ড থিয়েটারকে, এই প্রশ্নটা আসলে যেখানে আমাদেরকে লিড করে যে থার্ড থিয়েটারের কোনো স্যাক্রোস্যাক্ট স্ট্রাকচার নেই, থার্ড থিয়েটার অলওয়েজ রিমেন্স ইন আ ফ্লাক্স। তার কারণ থার্ড থিয়েটারে এই দুদিকে টানা পড়ে, কোথাও গিয়ে এটা ইনকমপ্লিট স্পেকটাকলে যাচ্ছে, কোথাও গিয়ে এটা স্পেকটাকলে যাচ্ছে, এই দুই টানা পড়েনের মধ্যে থার্ড থিয়েটারের একটা মাল্টি ফ্যাসেটেড, মাল্টি ডিমেনশনাল একটা রিডিং হয়তো পাওয়া সম্ভব, যে জায়গা থেকে সঞ্চয় দাও আর্গুই করেছে। ফলে আমার আজকের যা বক্তব্য সেটা বেসিক্যালি সঞ্চয় দার বক্তব্যেরই একটা কমপ্লিমেন্টারি আর্গুমেন্ট, বাদল সরকারকে আরেকভাবে দেখার একটা প্রচেষ্টা। ধন্যবাদ সবাইকে। জিজ্ঞাসা করা সব কোশ্চেন গুলো। কারো কোনো কোশ্চেন থাকলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। নমস্কার। বাদল সরকারকে নিয়ে আলোচনা দীর্ঘক্ষণ হলো, আমরা অনেক বিষয়ে সমৃদ্ধ হলাম। অ্যাকচুয়ালি আমার কোনো প্রশ্ন নেই, আমার সঞ্চয় বাবুর কাছে একটা জিনিস জানার আছে কৌতূহল বসতি। সেটা হচ্ছে যে সম্ভবত আমি যেটুকু বুঝলাম আপনার যা কাজ সেটা হচ্ছে বাদল সরকারের ওয়ার্কশপ থেকে থার্ড থিয়েটারের যে ভাবনা, সেটা নিয়ে আপনার ভিজুয়াল আর্টসের যে কাজ রয়েছে। এখন আমার একটা জানার ইচ্ছা হচ্ছে যে যদি বাদল সরকারের নাটক